54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন তখন আমি দম বন্ধ করে অপেক্ষায় ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন। কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনো অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনে উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। মাননীয় আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরও শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন। কিন্তু এই বাজেটে গুম কমিশন মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয় তারা জনগণের অধিকার কীভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। আমরা যদি তাদের জন্য বাজেট বরাদ্দ না দেই, বিভিন্ন মিশনে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের তাদের সেবা আমরা কীভাবে উন্নয়ন করব? আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে যেন সংসদীয় বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি জাতিসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্সি এখন বাংলাদেশের হাতে। জাতিসংঘের শরণার্থী সভার রিভাই কমিটির প্রেসিডেন্সিও এখন বাংলাদেশের হাতে। এই দুটো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন রয়েছে। এটি একটি মোক্ষম সময় রোহিঙ্গা সমস্যার একটি সমাধান এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশের বিশেষ তহবিল আহ্বান করার জন্য। কিন্তু বাজেটে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ কোনো বরাদ্দ দেখলাম না। এই অর্থ যেভাবে আমাদের নোমান ভাই বলেছেন, যেটা খরচ নয় বিনিয়োগ, আমরা এইখানে যে অর্থ বিনিয়োগ করব তার শতগুণ বৃদ্ধি হয়ে তহবিল আকারে আমাদের কাছে আসবে, কিন্তু সে বরাদ্দ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবিলম্বে পিয়ার ফার্ম এনগেজ করা দরকার, বিভিন্ন ক্যাপিটালে লবিস্ট ফার্ম নিয়োগ করা দরকার। রোহিঙ্গা ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার জন্য এই বাজেটে যদি সেই ব্যবস্থা না রাখা হয়, তারা এই কাজগুলো কীভাবে করবে? মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তারা পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীত দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। যদি তরুণদের ভিতরে এই স্বপ্ন বিরাজ করে, তারা দেশ কেমন করে করবে? মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের স্বপ্নবাজ নেতার নাম ছিল লি ইউকুয়ান ইউ। মালয়েশিয়ার স্বপ্নবাজ নেতার নাম ছিল মাহাতির মোহাম্মদ। সাউথ কোরিয়ার স্বপ্নবাজ নেতারা দেখিয়েছেন যে আমাদেরকে দাতা নয়, দান গ্রহীত নয়, দাতা হতে হবে। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই মাননীয় স্পিকার। খুব অল্প সময়ের জন্য একজন স্বপ্নবাজ নেতা আমরা পেয়েছিলাম,
তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তাকে আল্লাহ বেশি দিন সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, যারা আমাদের এই তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে। তাদের স্বপ্ন দেখাবে 50 বছর পর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আমরা নিয়ে যাব যে শুধু আমাদের দেশের তরুণদেরকে শিক্ষিত করা নয়, সারা বিশ্বের তরুণদের শিক্ষা করার জন্য তারা বাংলাদেশকে বেছে নেবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এই স্বপ্ন দেখাতে হবে যে 50 বছর পর আমাদের শুধু দেশের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা নয়, সারা আঞ্চলিক লোকদের মেডিকেল ট্যুরিজমের প্রাইম ডেস্টিনেশন হবে বাংলাদেশ। আমাদের প্রতিরক্ষা সেক্টরকে স্বপ্ন দেখাতে হবে 50 বছর পর শুধু আমাদের দেশের নিরাপত্তা নয়, যে বিশ্বের যেখানেই মানবতা আটকে উঠবে সেখানে আমাদের সেনাবাহিনী চলে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই স্বপ্নের অভাবে বাজেট, যদি আমরা স্বপ্ন দেখাতে চাই তাহলে আমাদের নেতৃবৃন্দকে শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। এই স্বপ্ন দেখানোর জন্য, এই স্বপ্নবাদ নেতৃত্বের জন্য আমাদের সবার প্রয়োজন সকল কিছুর উপরে দেশকে বেছে নেওয়া। যেখানে আমার বিদেশের চিকিৎসা না করে আমি দেশের চিকিৎসা করাবো, যাই হোক সেই পরিণতি। আমার দেশের বাইরে অর্থ সম্বন্ধে করার সুযোগ থাকলেও আমি দেশকে বেছে নেব আমার বিনিয়োগের জন্য। আমাদের দরকার এমন একটি নেতা যিনি কবি নজরুলের মতো বলবেন, কি আছো জওয়ান, হও ভগবান, হাঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তর গুরু, দুস্তর পারা বার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের তরুণদের হুঁশিয়ার করে স্বপ্ন দেখানোর নেতৃত্বের অপেক্ষা আমাদের তরুণরা আছে। মাননীয় স্পিকার, যদি স্বপ্ন আমরা দেখাতে পারি, তারা পাহাড় অতিক্রম করবে, সমুদ্র পাড়ি দেবে, নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে না। তার প্রমাণ দেখতে চান? প্রমাণ দেখার জন্য সীমান্তর দিকে তাকান। আমাদের দেশপ্রেমিক জওয়ানদের পাশে আমাদের নিরস্ত্র জনতা জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছে, কেউ তাদের নির্দেশ দেয়নি, কেউ তাদের কোনো বেতন ভাতা দেয়নি। যদি আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি, তাদের মধ্যে এমন প্রাণ সঞ্চালন হবে যে এই দেশ এই 54 বছর পর আরো 54 বছর পার হয়ে যাবে, কিন্তু ভাগ্য বদলাবে না। তার জন্য আমাদের জাতীয় স্বপ্ন দেখাতে হবে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানাচ্ছি, এই 55 আমাদের এই বাজেট আগামী 1 অর্থ বছর চিন্তা করে আমরা করেছি, অত হয়তো 5 বছর, কিন্তু আমাদের দরকার 50 বছরের একটি মহাপরিকল্পনা এবং সবকিছুর ব্যাপারে সেই স্বপ্নের প্রতিফলন আমাদের আনতে হবে। মাননীয় স্পিকার, আমি দায় স্বীকার করে নিচ্ছি, আমরা নেতৃত্ব, আমরা যে রাজনৈতিক নেতা আছি, আমরা আমাদের জীবনে তার প্রতিফলন হয়তো দেখাতে পারিনি। এই জন্য 82% তরুণ দেশের বাইরে জীবন করার স্বপ্ন দেখছে। আসুন সবার আগে আমরা নিজেরা পরিবর্তন হই। লি কুয়ান তার সিঙ্গাপুরে ক্লিন গভর্নমেন্ট নামে একটি আইডিয়া লঞ্চ করেছিলেন। উনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি দুর্নীতির প্রমাণ হিসেবে আইন পাশ করেছিলেন এবং নিজের মন্ত্রী পরিষদের বহু মন্ত্রীকে তিনি দুর্নীতির দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের দুর্নীতি দমন কমিশন কি কাজ করতে পারবে? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একটি দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত হলেন, তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। মালয়েশিয়ান ডাক্তাররা বলল আপনাকে দেশের বাইরে যেতে হবে। উনি বললেন আমার এই চিকিৎসা দেশে করতে হলে কয়দিন সময় লাগবে? তারা বলল মিনিমাম 2 থেকে 3 বছর চলে যেতে পারে, এর মধ্যে আপনার স্বাস্থ্যের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি বলেছেন আমি 3 বছর অপেক্ষা করব, তারপরে দেশের বাইরে চিকিৎসা করব না। উনি দেশে 3 বছর অপেক্ষা করেছেন, সেই প্রযুক্তি দেশে নিয়ে এসছেন, সেই চিকিৎসার ব্যবস্থা করেছেন, তারপর তার অপারেশন দেশের মাটিতে হয়েছে। স্পিকার, এইসব কাজ কখনো অর্জন করা সম্ভব নয় যদি আমরা সেই স্বপ্ন না দেখাতে পারি। আমাদের আহ্বান করছি, আসুন আমরা স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি শুধু এই দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের বুকে আমাদের মানুষ, আমাদের ছাত্র, আমাদের গ্র্যাজুয়েটদেরকে হায়ার করার জন্য ইন্টারন্যাশনাল জব মার্কেট লাইন ধরবে আমাদের দেশের দরজায়। আমাদের দেশে ব্যবসা করার জন্য এবং স্মুথ অ্যান্ড স্ট্রিমলাইন্ড ইনভেস্টমেন্ট ওয়ে আমরা তৈরি করব। সিঙ্গাপুরে কেউ যদি ব্যবসা শুরু করতে চায়, মাত্র 3 কার্যদিবসে তিনি ব্যবসা শুরু করতে পারেন। আমাদের দেশে ব্যবসা শুরু করতে কয়দিন সময় লাগে? মাননীয় স্পিকার, সর্বশেষ আমি বলতে চাই, আমাদের এই দেশ মাটির নিচে যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, ভৌগোলিকভাবে যে কৌশলগত অবস্থান আল্লাহ আমাদের দিয়ে রেখেছেন,
আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা আল্লাহ দিয়ে রেখেছেন, তার হক আমরা তখনই আদায় করব যখন সব কিছুর উপরে আমাদের দেশ এবং দেশের মাটি এবং মৃত্যুর পর যে কঠিন জবাবদি আছে তার চিন্তা মাথায় নিয়ে আমাদের দেশের নায়করা দেশ পরিচালনা করতে শিখবেন। তখনই আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। মাননীয় স্পিকার, আসুন 50 বছরের স্বপ্ন দেখি, আমরা নিজেরা দেখি, আমাদের দলীয় কর্মীদের দেখাই, আমাদের জনগণকে দেখাই, সবাই মিলে করি নতুন বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। করেছি। নাম্বার 1 ইজ মনিটাইজেশন। টাকার জন্য আমরা নিজের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি, নিজের পরিবারের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি। এখন যখন বেচার আর কিছু ঘরের মধ্যে নাই, তখন মানুষকে বিক্রি করি। ভাই, আপনারা আমাকে বলেন, আমি কি ঠিক বললাম? আজকে যখন ডক্টর মিতু এখান দিয়ে ঢুকছিলেন, আপনারা ভিডিও করছিলেন, ওইটাতে কোনো নিউজ নাই ভাই। আমি যখন হেঁটে বের হই, আমি যখন হেঁটে ঢুকি, ওখানে কোনো নিউজ নাই। এবং ওখানে যখন একটা হেট স্পিচ আসে, আমি সেদিন খুব মজার একটা কমেন্ট দেখলাম, একজন লিখছে, এটাকে দেখলে আমার ডোরেমনের মতো লাগে। হাসি আসে, আমার কিন্তু তখন হাসি আসেনি। এবং এই কথাগুলো আবার আপনাদের ভাল লাগে, কারণ যত এই ধরনের কথা আসবে আপনার ভিউ বাড়বে। এই জন্য আপনাদের মধ্যে যখন আমি আমার কোনো বোনকে দেখতে পাই, আমি তখন নিশ্চিন্ত হই। আমি এখানে আজকে মনে হয় 3 জন মেয়েকে দেখলাম, আমার ভাল লাগে যে অন্তত আমাদের কথা তো আপনাদের বিশ্বাস হবে না বা গায়ে লাগবে না, অন্তত আপারা আপনাদেরকে হয়তো কিছু বলতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাকে বলছি না, আপনাদেরকে বলছি। টাকার জন্য এই জায়গায় চলে যাবেন না প্লিজ। এমনকি কপিরাইটে যেন না পড়তে হয়, যেন আপনারা স্পিড বাড়ায় কমায় ভিডিওগুলোকে রিপ্রোডিউস করেন। আমার স্কার্ফের কালার বদলে দিচ্ছেন, আমার ভয়েস বদলে দিচ্ছেন। আমিটা কে? আমাকে আপনি কেন বিক্রি করবেন? আমি আপনাকে এই রাইট দেই নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে এটার জন্য ধরবো। এটা মাথায় রেখে যেই কাজটা করছেন সেটা করবেন। দ্বিতীয় যে কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখঢাক করে, এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে, উই মাস্ট। নইলে আপনার, আল্লাহ মাফ করুক, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ সেটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে। একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত। কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি। নাম্বার 3 রিজন ইজ রেজ বেইট। নাম শুনেছেন তাই না? 2025-এ অক্সফোর্ড ডিকশনারি তাদের এই একটা প্রত্যেক বছর তারা এটা করে, ওয়ার্ড অফ দ্য ইয়ার করে। 2025-এ এটাকে করেছে যে আরেকজনকে একটু খেপিয়ে দিয়ে নিজের ভিউ বাড়ানো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে, আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে। তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথা পিছলা যায় না, আমার সাথে অন এয়ারে একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি, আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না। আমি আগে এটা ব্লক করতাম না, কিন্তু আজকাল এইভাবেও মানুষকে শুধু ভার্চুয়ালি না, রিয়েল লাইফেও এভাবে ব্লক করতে বাধ্য হচ্ছি। কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না, যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবেন। নো, আমি আমাকে ওখানে নিব না। এটা তো কারণ বললাম। সলিউশন কেমনে হবে এটা আমরা সবার কাছ থেকে শুনেছি। আমি একটু সাম আপ করি, আপনাদের ধৈর্য যেন শেষ না হয়ে যায়। নাম্বার 1 ইজ সমস্যাটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, সমস্যাটাকে দলীয়করণ করবেন না। আজকে যদি জাইমা রহমান আমার অপোজিশনে, আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে, একদম উচিত মতো দিচ্ছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে, এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে একটা গিয়ে একটা হাহা দিলাম,
সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপর পক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর দুইটা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইবা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একমত হইতেই হবে। এটা হচ্ছে সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আইন আছে, এখানে আমরা অনেকগুলো কথা শুনেছি, আইনের বাস্তবায়ন লাগবে, এটাও আমরা শুনেছি। কিন্তু ভাই আমি বলবো, আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা দুইটা বলবেন, আপনি যে দলেরই হন। তৃতীয়ত হচ্ছে যে, এবং এটাই শেষ কথা, সেটা হচ্ছে দেখেন আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবেকুন ছিল, 2 এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভাল লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন? ডু ইউ গেট মাই পয়েন্ট? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? আমি একটা হাদিস দিয়ে শেষ করি। সেই লোক মুমিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলা করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে নিজে ঠেকানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।